রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক রঙিন মাছ চাষ। আকন্দ ফুল চাষির সাফল্য কথা। পলি হাউসে ক্যাপসিকাম চাষ। সবজি হিসেবে ক্যাপসিকাম বেশ জনপ্রিয়। আমাদের রাজ্যে প্রধানত শীতকালে ক্যাপসিকাম চাষ করা হয়, কিন্তু এর চাহিদা সারা বছরই থাকে। বছরের অন্য ঋতুতে ক্যাপসিকাম চাষ করতে হলে দরকার পলিথিন বা শেড নেটের গ্রিন হাউস। রঙিন ক্যাপসিকামের চাষ তো গ্রিন হাউসের পরিকাঠামো ছাড়া সম্ভবই নয়। মালদা জেলার মানিকচক ব্লকের সাহেবনগর গ্রামের কৃষক হাসানুল হোসেন জেলা উদ্যান পালন বিভাগের সহায়তায় তার 1000 বর্গমিটার জমিতে একটি পলি হাউস নির্মাণ করে ক্যাপসিকাম চাষ করছেন। কৃষক ক্যাপসিকাম চাষে তার অভিজ্ঞতা জানালেন। জেলা উদ্যান পালনের বিভাগের সহযোগিতায় আমাকে পলি হাউস আমাকে একটা নির্মিত করে দিল। ওপেন ফিল্ড থেকে ভিতরের চাষবাস করলে এবং তার থেকে ফলন অনেক বেশি এবং অল্প জায়গায় বেশি প্রোডাকশান এবং অফ সিজনে সেটা চাষাবাদ হলে তার একটা আর্থিক মুনাফা জায়গায় যেতে পারছি আর কি। এইটা পলি হাউসের জায়গা হচ্ছে 1000 স্কোয়ার মিটার, অর্থাৎ 15 কাঠার মতো জায়গা। 10,60,000 টাকার মতো খরচ করে তার 50% সাবসিডি উদ্যান বিভাগ দিয়ে আমাকে সহযোগিতা করেছে। 2020 সালে আমি স্ট্রাকচারকে নির্মিত করেছি। এটা 3 নম্বর ক্রপ, অর্থাৎ 2 বছর আরও আগে চাষবাস করে ক্যাপসিকাম করেছিলাম, কিন্তু বাণিজ্যিক দিক লকডাউনের জন্য ফলত বাজার খুব ভালো পাইনি। এবার মোটামুটি বাজার আমি ভালো পাচ্ছি। প্লান্টেশন করার আগে মাটি স্ট্রাকচার তৈরি করেছিলাম। প্রথমে আপনার 20 থেকে 25 টলির মতো গোবর সার আর নিমখোল, আর এটাতে আপনার গোবর সার তার সঙ্গে কিছু 10 কেজির মতো ডিএপি সারও দিয়েছিলাম। আর পোকার জন্য কার্বোফুরান সেটা দিয়ে মিক্স করে পোকা যাতে চারার শিকড় যাতে না কাটে ব্যাট তৈরি করে তার মধ্যে চারা প্রোডাকশান করি। ট্রাইকোডার্মা ভিডি সিনোমোনাস দিয়ে মাটিকে ভালো করে আড়াআড়িভাবে চাষ করে ব্যাট সুন্দর ভেলি করে মোটামুটি 28টার মতো আমার ব্যাড আছে। বীজতলা তৈরি করেছি। তৈরি করার পরে বীজতলা করেছি আমি ওই আপনার কোট ট্রেতে কোকোপিট, ভার্মিকুলাইট, পারলাইট এর মাধ্যমে আমি সুন্দরভাবে ট্রে দিয়ে একটা একটা করে চারা খোপে মধ্যে আমি চারা সুন্দরভাবে দিয়ে জার্মিনেট করেছি। বীজ এটা হচ্ছে আপনার হাইব্রিড আছে। মোটামুটি বীজ ফেলা থেকে 35 থেকে 40 দিনের মধ্যে চারা অলরেডি হয়ে যায়। 40 দিনের মাথায় মূল জমিতে চারা রোপণ করি। ডিসটেন্স আপনার 2 ফিট হচ্ছে, গাছের থেকে গাছের দূরত্ব হচ্ছে 2 ফিট, আর থেকে ডিসটেন্স হচ্ছে এটাও আপনার 2 ফিট ব্যবধান রেখে আমি চারাকে মূল জমিতে লাগাই। লাগানোর পরে সেখানে আপনার কার্বনডাজিম ওষুধ ড্রিঞ্চিং লাগিয়ে একটু জল গোড়ায় আপনার 50 ml মতো জল দিয়ে ওটা একদিন পর পর মোটামুটি 5-7 দিন জল দিয়েছি। যখন দেখে নিলাম যে চারা যখন স্বাভাবিক হয়ে গেল, তারপরে আপনার যখন নতুন পাতা ছাড়তে লাগলো তখন এবার আমরা ড্রিঞ্চিং করলাম। আর সাপ বলে বাজারে পাওয়া যায় যেটা কার্বনডাজিম ম্যানকোজেব, সেই ওষুধটা ঘুলে ডিপারের মাধ্যমে আমরা ওখানে ভেঞ্চুরি ফিল্টারের মাধ্যমে যখন ঘুলে দিলাম, ডিপারে অটোমেটিক জলের মাধ্যমে সেটা গাছের গোড়ায় মকড্রপের মাধ্যমে সেটা চলে আসলো। তারপরে যখন গাছের 1 মাসের বয়স যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন আমরা এনপিকে সার 19-19, 13-0-45, তারপরে আপনার 00 একটা 50 আছে, মানে তার সারের একটা সার্কুলার আছে, সেটা এই সপ্তাহে এটা দিলাম। পরে মানে গাছের বয়সের সঙ্গে তারতম্য রেখে আমরা সেরকম সারের মাত্রা ওয়াটার সলুবেল সার এভাবে আমরা দিয়ে গাছটাকে যখন ফল ধরার মুহূর্তে আসলো
আপনার 60 দিনের মাথায় চলেছিল ফল। গাছের অনেক সময় বিভিন্ন পোকা লেগে যায়, কখনো থিপস আছে, মাইটস লাগলে আমরা প্রথমত আমরা নিম ওয়েল দিয়েই ব্যবহার করি 10,000 ppm। প্রথমে বায়োপ্রোটেক্ট আমরা দিই, দেখি যে যখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন আমরা রাসায়নিক ব্যবহার করি। মাইট লাগলে আমরা অবিরন আমরা স্প্রে করেছি, ওতে মাইট হয়ে যায়। পাতা যখন আপনার উপরের দিকে যখন কোঁকড়াবে তখন দেখলাম থিপস, তখন আপনার ফিপ্রোনিল বাজারে কনফিডার এটাকে ব্যবহার করি। কখনো আপনার হোয়াইট ফ্লাই সাদামাছি যখন লাগে তাহলে অ্যাসিটামিপ্রিড এগুলো আমরা স্প্রে করি। তার মধ্যে আবার ছত্রাকনাশকের গাছের ডাল পচা ক্লোরোট একরকমের রোগ হয়, ওটার ক্ষেত্রে আমরা কার্বনডাজিম স্প্রে করি, মেটালক্সিন ম্যানকোজেব সেটাও স্প্রে করি। মানে একটা ওষুধ বারবার স্প্রে করি না। এই সপ্তাহে যদি এই ওষুধ ব্যবহার করলাম তো পরের সপ্তাহে গাছের কন্ডিশন দেখে অন্য ওষুধ আমরা ব্যবহার করি। তারপর আপনার গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের যখন দরকার, বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ মিশ্রিত অনুখাদ্য যেগুলো বাজারে পাওয়া যায় সেটা আমরা স্প্রে করি। মানে একটা ওষুধের সঙ্গে একটা ওষুধ মিক্স করে স্প্রে করি না। যখন ফল ধরে নিল তারপরে আপনার ফল ভাঙার পরে ফের আমরা স্প্রে করি। তারপরে লোক হবে আপনার ক্লিপ দিয়ে প্রত্যেকটা ডালকে এভাবে বাঁধানো হয়েছে, প্রত্যেকটা লোক করে আটকানো দেওয়া আছে। সেচটা আমরা সাধারণত এমনি তো জল ঢালা দিই না, মোর ড্রপ মোর ক্রপ ডিপারের মাধ্যমে আমরা সেচ দিই। শীতকালে ডিপার চলে আর গ্রীষ্মকালে স্প্রিংলার চালাবো। কিছু টেম্পারেচারকে কিছু নিয়ন্ত্রণ করা হয়, সেট নেট দেওয়া আছে। খুব তাপমাত্রা যখন হয়ে গেলে তখন একটু সেট নেট দিলে, ছায়া করে দিলে একটু কন্ট্রোল করা যাচ্ছে। এমনি জল আসলো হয়তো 10 মিনিট ফর্টিগেশন করলাম, তো 40 মিনিট হয়তো জল চালালাম। মানে যেরকম জলের দরকার প্রয়োজন মতো জল দিই আমরা ডিপারের মাধ্যমে। 2000 থেকে 2500-এর মতো চারা এখানে 1000 স্কোয়ার মিটার পলি হাউসে লাগানো আছে। আপনার মোটামুটি সর্বনিম্ন যদি 4 কেজি করে পার গাছ ফল ধরেন, 2000-এর মধ্যে ধরে নেন যে আপনার 4 কেজি করে হলেও 2000, তার মানে 80,000 কেজি 8 টন। এখন বাজার এবার মোটামুটি আমি 50 টাকা থেকে শুরু করেছি, 60 টাকা 100 টাকাও বিক্রি করেছি। এখন অবধি আমার 1.5 লাখ টাকার মতো কেনা বেচা হয়েছে। তার মধ্যে 70,000 টাকার মতো খরচ আছে আমার। বাকি যেটা বাঁচবে সেটা আমার লাভজনক দাঁড়াবে। এখন আরও 2 মাসের মতো আরও ফল আমি পাবো। সব খরচা বাদ দিয়ে আমার মোটামুটি 1,20,30,000-এর মতো আমি লাভের অংশ দেখতে পাবো। রোগ পোকার প্রাদুর্ভাব বাইরে বেশি হয়, পলি হাউসে রোগ পোকা খুব মানে না বললেই চলে, কিন্তু লাগে, খুব অল্প লাগে। কন্ট্রোল করে যেটা ফল প্রোডাকশান হয় বাইরে থেকে অনেক গুণ প্রোডাকশান হয়, কিন্তু পলি হাউসে আমি মোটামুটি এখন 4 মাস থেকে 6 মাস ফল অফ সিজনেও নিতে পারছি। এটা হচ্ছে পলি হাউসের মধ্যে চাষের সুবিধা। এখন একটু বিরতির পর থাকছে আকন্দ ফুল চাষির সাফল্য কথা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে।
সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ফুল চাষে এগিয়ে থাকা একটি রাজ্য হিসেবে বিবেচিত হয়। আজ আপনাদের এমন একটা ফুল চাষের বিষয় দেখাতে চলেছি যার চাষ এক দশক আগেও করা হতো না এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে এর চাষ কয়েকটি নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ। ফুলটি হলো আকন্দ। পুজো পার্বণ বা লোকাচারে লাগে এই ফুল। বিশেষ করে গরম ও বর্ষার সময় এর চাহিদা ভালোই থাকে। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের পাঁচপোতা গ্রামের বাসিন্দা গৌর বিশ্বাস 10 বিঘা জমিতে এই বহু বর্ষজীবী ফুলটির চাষ করে চলেছেন। তিনি তার আকন্দ ফুল চাষের অভিজ্ঞতা বর্ণনা করলেন। যেরকম কড়া মাটি সেরকম চাষ বেশি লাগে। জমির মাটি নিয়ে চাষটা করি, চাষ করার পরে ডাল বসাই। তারা চাষ আছে তাদের কাছ থেকে ডালটা কিনে আনি। 1 ফুট বা 1.5 ফুট হাইটের ডালটা বসাই। 6 ফুট 6 ফুট দূরত্ব, আড়েও 6 ফুট, দিকেও 6 ফুট 6 ফুট 6 ফুট দূরত্ব করে লাইন সোজা করে বসাই। বসানোর 15-20 দিন পরে আস্তে আস্তে কস আসতে শুরু করে। আর গড়ে সড়ে 2 মাস 2.5 মাস যায় কড়ি এসে ফুল আসতে। বসানোর সময় আমরা জমিতে মূল সার দিই, কিছু ওই 10-26 বা 20-20 কিছু সার দিয়ে বসাই। পরবর্তীতে যখন ফুল আসে তখনই ফুল তোলা শুরু করি। আর ওই বর্ষার সিজনে তখনই সার বেশি দিই। তখন আমাদের বিঘে বই 4 বস্তা 5 বস্তা করে সার দিই। আর তেল তো এই বিভিন্ন রকমের তেল বিভিন্ন সময় স্প্রে করতে হয়। বিভিন্ন রকমের পোকা আছে, বেশিরভাগ আমরা অ্যান্টাকল, ছাপ পাউডার আর হামলা তেল বা উস্তাদ তেল এগুলোই বেশিরভাগ ব্যবহার করি। বিভিন্ন ধরনের ঘাস আসে, ঘাস আসলে লেবার দিয়ে করালেই পয়সা বেশি খরচ দিয়ে যায়। আমরা ওই ঘাস মারা তেল দিয়েই স্প্রে করি। আগাছা 12 মাসই হয়, ওটা মাঝে মাঝে ওই ঘাস মারার তেল স্প্রে করতে হয়। 15 দিন বা 20 দিন বা 1 মাস পর পর ঘাস মারার তেল স্প্রে করলে জমি পরিষ্কার থাকে। যদি শীতের সময় গাছ লাগানো পড়ে তাহলে ওর ভিতরে সরষে বা মুসুরি বোনা যায়। যতদিন কড়ি না আসে ততদিন রাখা যায়। গাছ কড়ি এসে গেলে তখন আর অন্য কোনো ফসল ওর ভিতরে রাখা যায় না। একবার লাগালে 5-7 বছর 8 বছর হয়, কিন্তু প্রতি বছর কেটে দিতে হয়, শুধু গোড়াটাই রাখি। রেখে সার মাটি ব্যবহার করলে আবার গোড়ার থেকে নতুন করে গাছ বেরোয়, তাতে আবার নতুন গাছ তৈরি হয়ে যায়। আকন্দ ফুলের ভিতরে 2-3টে জাত আছে। একটা আছে অল্প সাদা, আর একটা আছে একদম দুধের মতো সাদা, আর একটা আছে একটু লালি মতো, কিন্তু লালিটার ধরন সবসময় বেশি। গরমের সময় জল সব জমিতেই কম বেশি ব্যবহার করা হয়। বর্ষার সময় আলাদাভাবে জল দেওয়া লাগে না। গাছের যে গোড়ার যে ভিট, সেই ভিট যদি বর্ষার জলের তলায় যায় তাহলে তখন আস্তে আস্তে গাছ লাল হয়ে যায়, পাতা ঝরে যায়, অনেক সময় গাছ মরেও যায়। প্রতি সপ্তাহে তেল ব্যবহার করতে হয়। বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন পোকা আছে, আর তাতে বিভিন্ন রকম তেল ব্যবহার করতে হয় আমাদের 12 মাস। উঁচু জমি হলে তো খুবই ভালোই হয়, তাতে বুড়ে যাওয়ার ভয় থাকে না। ফুলটা বর্ষার সিজনেও ভালো পাওয়া যায়। আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, 2-3 মাস আর ফুল হয় না। পৌষ মাস, মাঘ মাস, শীতের সময় এমনি ফুল খুব কম হয়। ও উঁচু জমিতেও কম, নিচু জমিতেও কম। ফুল বেশি হয় ফাল্গুন মাসের পরের থেকে। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এ কটা মাস ভালো ফুল হয়। সারা বছর বাজার দর একই রকম থাকে না, মানে কোনো সময় দাম কমতে কমতে 5 টাকা 7 টাকা 20 এসে যায়। আবার কোনো সময় হয়তো 30, 35, 40। এই যেমন এখন বর্তমানে এই চৈত্র মাসের লাস্ট টাইম এখন ওই 40 টাকা বাজার যাচ্ছে। দেখা গেল মেলা ফুল বাজারে উঠে গেছে, তখন হয়তো 40-এর জায়গায় 30 চলে আসলো। আবার দেখা যাচ্ছে আজকে বাজারে মাল কম, তখন হয়তো 40-এর জায়গায় 50 হয়ে যায়। মালের আমদানি রপ্তানি নিয়ে বাজারটা ওঠাপড়া করে। বিঘা বই প্রতিদিন যদি নিয়মিত তোলা হয় 30-20 তো ওঠেই, 30-35। আর এখন গরমের সিজনে বেশি ওঠে। বিঘে বই প্রতিদিন তুললেও 40-20 প্রতিদিন ওঠে। ভোর থেকে 10টা পর্যন্ত তোলা হয়, তারপর সেইগুলো গাঁথানো হয়। সেই ফুলগুলো পরের দিন যায়, আবার আগামীকালকে আবার ওই ভোরের থেকে 10টা অবধি তোলা হবে। চোখে চশমা রাখতে হয় না তো চোখে আঠা যাওয়ার ভয়। আর তারপরে নাকে মুখে একটা কাপড় বেঁধে রাখি, তখন ওই যে গাছের গায়ে গুঁড়ো ওইগুলো নিঃশ্বাসের সঙ্গে ভেতরে গেলেও ক্ষতি হয়, লাংসের ক্ষতি হয়। আর আটা তো আরও খতরনাক। আটা তো চোখে গেলে চোখ নষ্ট হয়ে যাওয়ারই ভাব। তাই চশমা সবসময় ব্যবহার করতে হয় এবং মুখে ওই ডাব বাঁধা মতো কাপড় বেঁধে আমরা তুলি। এটা 12 মাস পয়সা পাওয়া যায়। অন্য ফুল তো সিজনারি, ও তো দেখা যাচ্ছে গাঁদা ফুল লাগালাম, হয়তো 15 দিন 1 মাস বা 1.5 মাস উঠলো, তারপরে সেই গাছ নষ্ট হয়ে যায়, আবার নতুন করে লাগাতে হয়।
আর আকন্দ ফুল লাগালে একবার লাগালে 2-5 বছর ফসল দিয়ে যায়। শুধু বছর বছর এই ফাল্গুন চৈত্র মাসে এসে গাছ কেটে দিই, গাছ কেটে দেওয়ার পরে আবার নতুন করে কোয়াশ ওঠে, উঠলে আবার নতুন গাছ তৈরি হয়ে যায়। তাইতে আকন্দ ফুলটা বেশিরভাগই লোকে চাষ করে, এবার একবার লাগালে অনেকবার হয়। একবার ন্যূনতম 40-50 হাজার খরচ হয় বছরে। যদি ভালো বেচা কিনা হয় তা দেখা যায় 1 লাখ টাকা হয়তো বিক্রি হয়ে যায়, কিন্তু 1 লাখ টাকা বিক্রি হলে তার 70,000 ধরে রাখতে হবে খরচের পাশে। তোলা খরচ, গাঁথা খরচ, সারের খরচ, তেলের খরচ, সব খরচ বাদশাদ দিয়ে ওই দেখা যাচ্ছে 25,000-20,000 হয়তো একজনের চাষির থাকে, তার বেশি থাকে না। 1 বিঘা বই। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন অজিত গড়াই। তিনি শশা চাষ করেছেন। এখন তার শশা গাছের কাণ্ড ফেটে যাচ্ছে বলে জানিয়েছেন। এই রোগটি ছত্রাকঘটিত, বীজের মধ্যে ছত্রাক রয়ে যেতে পারে এবং অনুকূল পরিবেশে রোগের লক্ষণ প্রকাশ পায়। সাধারণভাবে আর্দ্রতা বাড়লে এবং টানা কয়েকদিন গরম ও শুকনো আবহাওয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলে এই রোগের উপদ্রব বাড়ে। কেবলমাত্র কাণ্ডই নয়, পাতা এবং ফলও এই রোগে আক্রান্ত হতে পারে। রোগের তীব্র আক্রমণে গাছ মারা পর্যন্ত যেতে পারে। তাই রোগ নিয়ন্ত্রণের জন্য প্রথম থেকেই ব্যবস্থা নেওয়া উচিত। শশা চাষের শুরুতেই বীজ শোধন করে নিতে হবে। প্রতি কেজি বীজে 3 গ্রাম ক্যাপটান বা থাইরাম মিশিয়ে বীজ শোধন করতে হবে। জমির মাটিতে যেন বেশি রস না থাকে সেদিকে লক্ষ্য করতে হবে। বৃষ্টির পরে জল নিকাশের ব্যবস্থা করতে হবে। নিয়ন্ত্রিত সেচ দিতে হবে। যদি রোগের উপদ্রব দেখা যায় তখন রাসায়নিক কৃষিবিষ প্রয়োগ করতে হবে। রাসায়নিক ছত্রাকনাশক হিসাবে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম অথবা ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা উচিত। এছাড়া কার্বেন্ডাজিম ও ম্যানকোজেবের মিশ্রণে গঠিত ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এখন আবার বিরতি। বিরতির পর থাকছে লাভজনক রঙিন মাছ চাষ। রঙিন মাছ পালন ও তার চারা উৎপাদন যে একটা লাভজনক ব্যবসা তা আমাদের রাজ্যের প্রগতিশীল চাষিদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছেন। তাই তারা এই রঙিন মাছ পালনে এখন বেশি আগ্রহী হচ্ছেন। উত্তর 24 পরগনা জেলার হাবড়া 2 নম্বর ব্লকের রঙিন মাছ চাষী দীপঙ্কর মজুমদার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন রঙিন মাছের চাষ ও চারা উৎপাদন করছেন। বাহারি মাছের গুণমান বজায় রাখার জন্য তিনি উন্নত প্রযুক্তিতে 21টি কাঁচের অ্যাকোয়ারিয়াম বা চৌবাচ্চা তৈরি করেছেন। সেই চৌবাচ্চায় তিনি করে চলেছেন বিভিন্ন রঙিন মাছ পালন ও বাচ্চা উৎপাদন। চলুন তার কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হওয়া যাক। আমরা মেনলি রঙিন মাছটাই চাষটা করি। আর আমাদের এখানে 21টা ট্যাঙ্ক আছে টোটাল। যে টোটাল ট্যাঙ্কটাই হচ্ছে আমাদের আরএস সিস্টেমের উপরে বেস করে, মানে আমরা জলটা রিসাইকেল করেই ইউজ করি। ন্যাচারালি সবথেকে বেশি প্রবলেম হয় আমাদের উইন্টারে, তা শীতে জলটা মেনটেন করা বা মাছগুলো মেনটেন করা বা ডিজিজের জন্য প্রচুর হ্যাম্পার হয়। আমাদের যেহেতু টোটালি এটা একদম ডিজিজ ফ্রি হয়, জলটা আমরা নিজেরাই ট্রিটমেন্ট করে নতুন করে আবার ইউজ করাই, তো সেক্ষেত্রে আমাদের ডিজিজটা ফ্রি হয়। আর অন্যান্য ট্যাঙ্কে যেমন 5-2 দিয়ে আমাদের ট্যাঙ্কে কেউ যদি 100টা মাছ রাখতে পারে, তো আমরাও এখানে 500 মাছ রাখতে পারবো। অন্য যে কোনো মাছের তুলনায় আমাদের এই মাছের কালার, গ্রোথ বা যে কোনো টোটাল মনিটরিং করতে পারি। 6টা ট্যাঙ্ক থেকে আমরা শুরু করেছিলাম। 1 বছর করার পরে আমরা দেখলাম যথেষ্ট ভালো, তারপরেই আমরা এই 21টা ট্যাঙ্ক নিয়ে শুরু করি। আর নেক্সট টাইম আরও বড় করার ইচ্ছা আছে। আমাদের ট্যাঙ্কগুলো সব 5 ফুট লম্বা, 2 ফুট চওড়া আর হাইট হচ্ছে 1.5 ফুট। 8 mm গ্লাস দিয়েই আমরা তৈরি করি সিলিকন গ্লু থেকে। 21,000 টাকা মতো আমাদের কাছে খরচা হয়েছিল। আর রেলিং বা আদারওয়াইজ ফিল্টার ওয়াইজ সব কিছু দিয়ে আমাদের 2 লাখ টাকার মতো টোটাল খরচা হয়েছে 21টা ট্যাঙ্ক টোটালি আরএস সিস্টেম করতে উইথ টেম্পারেচার কন্ট্রোল। পার ট্যাঙ্কে প্রায় 2,500 করে মাছ, পরে ওইটাকে ডিভাইড করতে 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 লাস্ট ম্যাচিওর সাইজে 500 পিস পর্যন্ত রাখতে পারি। যেহেতু আমাদের টোটাল ফিল্টারেশনের উপরে বেস করে হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে জলের ট্রিটমেন্ট করতে হয়নি বা সাইফোনিংয়ের যে ব্যাপারগুলো থাকে ওইটা করতেই হয় না। টোটাল কোনো একজন জাস্ট এসে 2বার করে খাবার দিলেই ব্যাস
আর আদারওয়াইজ অন্যরকম কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। সকালে আমরা একবার খাবার দিই, আর দুপুরবেলা একবার খাবার দিই। যখন আমরা খাবারটা দিই তখন সামটা বন্ধ রাখি, কেননা ফিল্টারের মধ্যে যেন খাবারটা চলে না যায়। 5 মিনিটের জন্য খাবারটা দিয়ে সামটা বন্ধ করে আবার স্টার্ট করে দিই, ব্যাস চলতে থাকে। যদি আমরা 500 মাছ থাকে সেখানে আমরা 5 গ্রাম কি 10 গ্রাম করে খাবার দিই। আর মেনলি আমরা গ্রোয়েলের যে ফিডটা হয় 10 কেজির বস্তা, ওইটাই আমরা ইউজ করি। আর টিউফেক্স আছে, তো ওইটাও ইউজ করি। অন্য মাছের তুলনায় এখানটা গ্রোথটা অনেকটা ভালো আর টোটালি ডিজিজ ফ্রি। এর বাচ্চা হ্যাচিংটাও আমরা নিজেরাই করি, যেহেতু ডিমের ক্ষেত্রে ডিমে ফাঙ্গাস লাগার ভয় থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে এই ভয়টা থাকে না, কারণ আমাদের জলটা টোটালি ডিজিজ ফ্রি হয়। সুতরাং আলাদা করে আমাদের মেথিলিন ব্লু বা অন্যরকম কোনো স্যানিটাইজার ইউজ করার প্রয়োজনই পড়ে না। 2-2 ট্যাঙ্ক আছে আমাদের, 2 ট্যাঙ্কের মধ্যে ব্রিড করি। ব্রিড করার পরে আমাদের যে 5-2 যে ট্যাঙ্কগুলো আছে 8 mm গ্লাস দিয়ে বানানো, তার মধ্যে আমরা 2000 মতো মাছ রাখতে পারি, একদম ছোট সাইজে, যেটা ধানি যে মাছগুলো হয়। আমরা 1 গ্রাম থেকে 2 গ্রাম করে ডাস্ট খাবার দিই। যত দিন যায় মানে বডি ওয়েটের 5% করে খাবার বাড়াতে থাকি। 2500 যদি 1/2 ইঞ্চি সাইজের হয়, যখন 1 ইঞ্চি সাইজের আমরা 2 সাইডে ডিভাইড করতে হবে। একটা 5-2 ট্যাঙ্ক আমরা 500 পিস পর্যন্ত ম্যাচিওর সাইজ রাখতে পারি। কার্নিভোরাস যে মাছগুলো হয় ছোটো অবস্থায় 40% প্রোটিন ইউজ করি, যখন 2 ইঞ্চির উপরে হয় তখন 26% প্রোটিন জাতীয় যে খাবারগুলো হয় ওটা ইউজ করি। আমাদের যে ঘরটা আছে 25x10 ঘরটা আছে, গ্রিন হাউসে নেট দিয়ে আমরা কভার করে রেখেছি। যেহেতু টেম্পারেচারের একটা বড় ফ্যাক্টর থাকে, আর মাছের অর্নামেন্টাল মাছের সবথেকে বড় যে প্রবলেম হয় সেটা প্রবলেমটা হয় উইন্টারে যদি সিল করে রাখা যায় তাহলে কোনো ব্যাপারই না। আর সাম্পের আর একটা বড় পোর্শন আমরা আলাদা করে প্রত্যেকটা ট্যাঙ্কে আলাদা করে হিটার দেওয়ার প্রয়োজন পড়ে না, যে কারণে টেম্পারেচার ফল্টের জন্য যে ডিজিজগুলো হয় সেগুলো আমাদের আরএএসে আসে না। ছোটো যে বাচ্চাগুলো হয় ওই 2 mm সাইজের বাচ্চাগুলো, ওগুলো 5 টাকা করে সবাই চাষিরা কিনে নিয়ে যায়। 2 ইঞ্চি সাইজ হতে একটা মাছের প্রতি 2 টাকার উপরে খাবার খরচা পোস্টিং পড়ে। তো ওই মাছটা আমরা 6 টাকা থেকে 8 টাকা বেচতে পারি। 5 টাকা খরচা করে হয়, পার পিসে আমাদের 3 টাকা করে লাভ থাকে। সঙ্গে ইলেকট্রিক বা আদার খরচা ধরে আরও 1 টাকা করে ধরলেও আমাদের 3 টাকা লাভ থাকে পার পিসে। আর এটা হচ্ছে আমাদের 3 মাসের মধ্যেই কালচার হয়। আর 21টা ট্যাঙ্কে 2 লাখ টাকার কাছাকাছি খরচা আছে, আর আমরা পার মান্থ এটা থেকে 15,000 টাকা মতো ইনকাম করতে পারি। ইলেকট্রিক যদি ফেল করে আমাদের বায়োলজিক্যাল ফিল্টারের মধ্যে অক্সিজেন ডেন্সিটি অনেকটাই বেশি থাকে, যে কারণে আমরা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত উইদাউট ইলেকট্রিসিটিতে চালাতে পারি। আমাদের ওপেন ট্যাঙ্কে যে সমস্যাগুলো হয় সেলিংয়ের সমস্যা, তো অ্যাকুরিয়ামের ক্ষেত্রে কী হয়, আমরা ওপেনলি দেখাতে পারি, শো করতে পারি যে এই মাছটা আছে, এই কালার, এই রেট। খরচের দিক থেকে দুটোতেই সেম খরচ পড়ে। সিমেন্ট ট্যাঙ্কের ক্ষেত্রে বা অ্যাকোরিয়াম ট্যাঙ্কের ক্ষেত্রে খরচা সেমই পড়ে। 5-2 অ্যাকোরিয়াম ট্যাঙ্ক বানাতেও যা খরচা হয় সিমেন্ট ট্যাঙ্ক বানাতেও সেম খরচা হয়, যদি ইনিশিয়ালি সব খরচা ধরা হয়। আপনি অ্যাকোরিয়ামের ট্যাঙ্কটা পোর্টেবল হয়, যে কোনো জায়গায় আমি চাইলে এই ল্যান্ডে ইউজ করে অন্য জায়গায় শিফট করতে পারি। সিমেন্ট ট্যাঙ্কের ক্ষেত্রে সেটা পসিবল হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সিমেন্ট ট্যাঙ্কে একবার ইনভেস্ট করলে আপনি সেই ট্যাঙ্কটা কোনো কারণে ড্যামেজ হলে পরে রিপ্লেস করাটা খুবই টাফ। এই যে জলটা আছে এটা হচ্ছে আমাদের ইনলেটের জল, এখান দিয়ে জলটা আসছে। আর এই যে সাইডটা আছে একটা হোল করা আছে, এটা ওভারহেড হোল যেটা আছে, এটা থেকে আমাদের জলটা বেরিয়ে যায়। এই জলটা টোটাল এসে আমাদের ফার্স্ট এই চেম্বারে জমা হয়। এই চেম্বারের মধ্যে আমাদের বায়োলজিক্যাল মিডিয়া আছে, যেমন কটন, উল, আমাদের যে স্পঞ্জ বল, সেইগুলো দিয়ে প্রথম আমরা হার্ড পার্টিকেল যেগুলো হয় হার্ড পার্টিকেলগুলো ফিল্টার করি। দেন সিরামিক রিং, অ্যাক্টিভেটেড কার্বন, জিওলাইট, সিরামিক রিং আছে এটাতে। সিরামিক রিংটা আমাদের কী হয়, অ্যামোনিয়া কন্ট্রোলের জন্য যে ইনিশিয়ালি যে ব্যাকটেরিয়া হয় ওইটা আমরা কালচার করে নিতে পারি। অ্যাক্টিভেটেড কার্বন আছে। লাস্ট আমাদের আছে K1 মিডিয়া বায়োবল। তাতে করে আমরা টোটাল জলের অ্যামোনিয়াম, নাইট্রেট বা পিএইচ লেভেলটা কন্ট্রোল করতে পারি। 2 বছর হয়েছে, 2 বছর ধরে আমরা জল এখনও চেঞ্জ করিনি, কারণ আমাদের করে জল আলাদা করে চেঞ্জ করতে হয় না। কিছুটা জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রতিদিন হয়তো 1 লিটার থেকে 2 লিটার জল নতুন করে দিতে হয়, কারণ আমাদের টোটাল জলটাই রিসাইকেল হয়ে আসছে। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।